শীতের মাঝরাতে দীর্ঘ যাত্রা শেষে ঠিক ভোর 3:30টেই আমরা পৌঁছে গেলাম যশিপুরে। ঠান্ডা এতটাই তীব্র ছিল যে আমরা প্রথমেই থেমে গেলাম রাস্তার ধারে আগুনের পাশে হাত পা গরম করতে। চারিদিকে কুয়াশা, নিস্তব্ধতা, আর সামনেই শুরু হতে চলেছে আমাদের সিমলিপাল যাত্রা। আমাদের গাড়িতে করে আমরা প্রথমেই পৌঁছে গেলাম সোজা খৈরি নিবাসের দিকে। সাফারি পারমিশন, ট্যুরিস্ট পারমিশন, গাইড চার্জ, অনলাইন বুকিং, কোন গেট দিয়ে ঢোকার পরিকল্পনা, সব কিছুর প্রথম ধাপ হচ্ছে খৈরি নিবাস। সেখান থেকেই শুরু হবে আমাদের আসল সিমলিপাল অ্যাডভেঞ্চার। যাই হোক, এবার আসা যাক খৈরির কথায়। খৈরি কে জানেন তো? 1974 সালে খৈরি নদীর ধারে পাওয়া যায় এক ছোট্ট বাঘের বাচ্চাকে। একা, দুর্বল আর পরিত্যক্ত। বনকর্মীরা এই বাচ্চাটিকে উদ্ধার করেন এবং নদীর নাম অনুযায়ী তার নাম রাখেন খৈরি। এই বাঘের বাচ্চাটিকে নিয়ে যাওয়া হয় সিমলিপাল টাইগার রিজার্ভের ফিল্ড ডিরেক্টর সরোজ রাজ চৌধুরীর বাড়িতে। ছিল মেলানিস্টিক টাইগার প্রজাতির এমন একটি বাঘ যার গায়ের রং সাধারণ বাঘের তুলনায় অনেক বেশি গাঢ়, প্রায় কালো। একে অনেকেই ব্ল্যাক টাইগার বলে থাকেন, যদিও পুরো শরীর কালো নয়। সবাই জানি মেলানিজম হলো একটি জেনেটিক বৈশিষ্ট্য, যেখানে প্রাণীর শরীরে মেলানিন নামের কালো রঞ্জক পদার্থ স্বাভাবিকের তুলনায় বেশি উৎপন্ন হয়। এক্ষেত্রে বাঘের ডোরাগুলো একে অপরের খুব কাছাকাছি থাকে। মেলানিস্টিক টাইগার বেঙ্গল টাইগারেরই একটি বিরল রঙের ধরন। যাই হোক, এরপর যা ঘটল তা প্রায় অবিশ্বাস্য। খৈরি জঙ্গলে নয়, বড় হতে লাগলো মানুষের পরিবারের মধ্যে। সে উঠোনে খেলতো, পরিবারের পাশে ঘুমোতো, এমনকি বাড়ির পোষা কুকুরদের সঙ্গেও সময় কাটাতো। খৈরির আচরণ করত একটি শান্ত, আদুরে পোষা প্রাণীর মতো, ভয়ঙ্কর বাঘের মতো নয়। সিমলিপালের বুকের ভিতর লুকিয়ে থাকা সবচেয়ে সুন্দর আর শান্ত জায়গাগুলোর একটি রামতীর্থ নেচার ক্যাম্প। নদী, পাহাড়, জঙ্গল সব মিলিয়ে এই জায়গাটা যেন প্রকৃতির কোলে রাখা এক নিখুঁত আশ্রয়। এই ক্যাম্পের ঠিক পাশেই রয়েছে একটি সুন্দর ছোট্ট মিউজিয়াম, যা সিমলিপালের পরিচয়কে খুব সহজ ভাষায় তুলে ধরে। এই মিউজিয়ামে আছে সিমলিপালের বন্যপ্রাণীর মডেল, পাখি, প্রজাপতি, উদ্ভিদের তথ্য, বাঘ, হাতি ও অন্যান্য প্রাণীর আচরণ সম্পর্কে ডায়ারমা, সিমলিপালের ইতিহাস ও প্রজেক্ট টাইগার সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রদর্শনী। আমরা এখন এগিয়ে যাচ্ছি বরেহি পানির দিকে। এই পথে সবচেয়ে সুন্দর অভিজ্ঞতা হলো এখানকার মানুষদের সঙ্গে দেখা হওয়া। সিমলিপালের আদিবাসী গ্রামগুলো এতটাই সরল, শান্ত আর স্বাভাবিক যে দেখলেই মনে হয় জীবনকে খুব কম জিনিসেই কতটা সুন্দরভাবে চালানো যায়। বাচ্চারা রঙিন পোশাক পরে স্কুলে যাচ্ছে, কেউ জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করে ফিরছে, কেউ নদী থেকে জল আনছে। প্রত্যেকটা মানুষই অবিশ্বাস্যভাবে আন্তরিক। তাদের হাসি, তাদের জীবনযাপন সব কিছুতেই আছে এক অবিশ্বাস্য স্বস্তি। এই মানুষগুলোর ভাষা অলচিকি ভাষা, এবং তারা তাদের ভাষার বিভিন্ন অক্ষর এই বাড়ির ওপরে খোদাই করে রেখে থাকে। ছোট শিশুদের পুষ্টি, স্বাস্থ্য আর প্রাথমিক শিক্ষার জন্য অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো দুর্দান্তভাবে কাজ করছে। শিশুদের খাবার, টিকাকরণ, বৃদ্ধি পর্যবেক্ষণ সবকিছু পরিকল্পিতভাবে চলছে। পরিষ্কার ক্লাসরুম, মিড ডে মিল, খেলাধুলোর সুযোগ আর উপস্থিতি বাড়ানোর কার্যকর উদ্যোগ সব মিলিয়ে শিশুদের স্কুলমুখী করে তুলেছে। তাছাড়া প্রত্যেকটা ঘরে ঘরে নিরাপদ পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য সরকারের বিভিন্ন প্রকল্প গ্রামীণ জীবনকে অনেক সহজ করে তুলেছে। আগে যেখানে যেসব জায়গায় পরিষ্কার জল পাওয়া ছিল এক বিশাল রকম চ্যালেঞ্জ, সেখানে এখন নিয়মিত পানীয় জল সরবরাহ মানুষের দৈনন্দিন জীবনকে অনেক সহজ আর সুরক্ষিত করেছে। আমাদের গাড়িটা যখনই এই ছোট প্লে স্কুলের সামনে দিয়ে যাচ্ছিল, তখনই ছোট ছোট বাচ্চাগুলো কি সুন্দর ডিসিপ্লিনডভাবে দাঁড়িয়ে রইল। আমাদের হাতে ক্যামেরা দেখে ওদের আর খুশির শেষ নেই। তারপর কিছু দূর এগোতে না এগোতেই গাছপালার ফাঁক দিয়ে কানে এলো হুদহুদি জলপ্রপাতের শব্দ। তখনই বুঝতে পারলাম সিমলিপালের পুরো হৃদয়ে ঢুকে পড়েছি। ধাপে ধাপে নেমে আসা স্বচ্ছ জলের ধারা চোখ জুড়িয়ে দিল আমাদের। জঙ্গলের বাফার এরিয়া, কোর এরিয়া, এই দুটো এরিয়া থাকে। তো সমস্ত গেস্ট হাউসগুলোই বাফার এরিয়াতেই অবস্থিত। তো আমাদের বরেহিপানি গেস্ট হাউসে যাওয়ার জন্য এই জামুয়ানি আর বৃন্দাবন, এই দুটো চেকপোস্ট পর পর ক্রস করে আমরা আমাদের বরেহিপানি গেস্ট হাউসের দিকে এগোচ্ছি।
তোমাকে দেখেই ছুটে পালানো। এখন কারেন্ট নেই, টাওয়ার নেই, আমাদের ফোনেও টাওয়ার নেই। এটা আমাদের ঘর। ঠান্ডা কিন্তু প্রচণ্ড এখানে, বাপরে। প্রখর রোদের মধ্যেও আমাকে টুপি পরে থাকতে হয়েছে, জ্যাকেট পরে থাকতে। যত সূর্যের আলো মেলাচ্ছে তত যেন আস্তে আস্তে আবার সেই ঠান্ডাটাকে অনুভব করছি। তো আমাদের তো বারুইপানি ফলস দেখা হয়ে গেল, এবার আমরা যাচ্ছি একটা বিশেষ জিনিসের সন্ধানে, সেটা হচ্ছে পাত্রপোড়া চিকেন। অনেকগুলো শালপাতার মধ্যে চিকেনটাকে ম্যারিনেট করে, মশলা দিয়ে ম্যারিনেট করে প্রায় ঘন্টাখানেক পুড়িয়ে এই পত্রপোড়া চিকেনটা তৈরি করা হয়। এখানকার একটা বিশেষ আকর্ষণ হচ্ছে হাঁড়িয়া বা রাইস বিয়ার, যেটা ভাত পচিয়ে বানানো হয়। এটি বাটিতে করে সবাইকে পরিবেশন করা হয়। ওই জিনিসটা নিয়ে আসে এখানে খতম হয়ে যাচ্ছে। দেশি কোনটা পোলট্রি অসুবিধা না, মানে কি করে বোঝো? গন্ডগোল হয়ে যায় না? আলাদা 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 করে রাখা থাকে। ও, এখানে পোলট্রি পাওয়া যায়? আচ্ছা, কতক্ষণ পোড়াতে হয় এটা? মানে এটা কতক্ষণ পোড়ালে রেডি হয় খাবারটা? অনেকগুলো পাতা দিয়ে পুড়ে তো। হ্যাঁ, 1 ঘন্টা তো লাগবেই। ওই জন্য এটা টাইম লাগবে। সেটাই বলছি। এখন কি হচ্ছে, এটা ফ্রাই করে আপনাকে দিতে হবে। আর যেগুলো থেকে যায় সেগুলো রেখে দেওয়া হয়, আবার পরে পোড়ানো হয় নাকি? খতম হয়ে যাবে। সব খতম হয়ে যাবে? রাতের বেলা যেখানে আসবে। কে আসবে? ফেরবে না। ও, নিয়ে নেবে। এক একটা কত গ্রাম করে থাকে? এটা কত গ্রাম আছে এখানে? গ্রাম যদি এটা ওজন না, তাহলে 250 গ্রাম কাছাকাছি। 250 গ্রামের কাছাকাছি। আচ্ছা। এটা কি পাতা? ধনিয়া। এটা ধনে পাতা? ন্যাচারাল ধনিয়া। ও, কাঁচা লঙ্কা, ধনে পাতা, পেঁয়াজ, নুন। বড় পিসটা। রান্না করে খাবার ফ্রেশ মনে খাও। এটা হচ্ছে পিওর ধনে পাতা। আর উৎকট গন্ধ, এই মেজে বাগানের মতো। দারুণ দারুণ। আর একটু কাঁচা লঙ্কা দেওয়া যাবে? এটা পাশে ফেলবো, তোমার অসুবিধা হবে? ফেলো। ম্যাডামের কাছে ভালো খেতে, দারুণ খেতে। পার্সোনালি রান্না হতো স্যার। আমার শিমলিপালের প্রথম ভিডিও লাইক শেয়ার করবেন, পরবর্তী ভিডিও অবশ্যই দেখবেন।